অনেক গরম, মানে আমি কয়েক মিনিটের জন্য রয়েছি, তার উপরে শব্দ, ওই যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের শব্দ, উপরে অনেক শান্তিতে। সেই স্বাদ, সেই স্বাদ। তো এই যে সামনে রয়েছে সুন্দরবনের কুমির। মর্নিং, গুড মর্নিং ফ্রম তুফান হোটেল। এবং এখন আমরা ডে 2 শুরু করবো আজকে। দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠলাম, বেডটি খেয়ে 8টার মধ্যে আমরা প্রায় রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের পুরো ট্যুরটাই থাকবে বোটে করে। এবং সেই মতো আজকে আমরা রুম থেকে বের হয়ে গেলাম এবং এখন আমরা চলেছি বোটের দিকে। আপনাই তো করছি। এবং গেটটা তালা মারবে কে? তালা মেরে আসেন গেটটা। এবং এখন এই যে আমাদের ওই যে গাইড ভাই রয়েছে, উনি আমাদের নিয়ে যাবে বোটে করে। এখন আমরা যাব যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলো দেখবো। সজনেখালি আজকে বনে যাব, অনেক আজকে ইন্টারেস্টিং একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ সুন্দরবন ট্রিপের সবথেকে বেস্ট যে ইন্টারেস্টিং মুহূর্ত আজকে সেটা। কারণ হচ্ছে আজকে পুরোটাই আমরা বোটে থাকবো, বোটে থাকা খাওয়া সমস্ত কিছু আজ বোটে। তো চলুন দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। হোটেলটা মেনলি এই রোড থেকে এসে এই দিকটায় যেতে হবে, এবং এই দিকটা হচ্ছে পাখিরালয়ের দিকে, এবং এই পাখিরালয়ের ওই দিকেই আপনার নদীগুলো পড়বে এবং সেখান থেকেই বোটটা ছাড়ে যথাক্রমে। তো এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন লঞ্চ ঘাটে, এবং এটাই হচ্ছে লঞ্চ ঘাট। এখান থেকেই বিভিন্ন আমাদের লঞ্চটা ছাড়বে এখানে। তো এনাদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে মেনলি যতক্ষণ না গেস্ট এখানে এসে উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত এখানে লঞ্চ আসতে দেয় না, কারণ হচ্ছে অনেক ভিড়ভাট্টা হবে এবং অনেকের লঞ্চ থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য যখনই গেস্ট এসে উপস্থিত হয় তখনই লঞ্চটা এই ঘাটে ভেড়ে। তো আমাদের লঞ্চ দেখি কখনো আসে, ততক্ষণ এখানেই ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। আমাদের লঞ্চ এখন আমাদের ঘাটে ভিড়ছে, এটাই হচ্ছে আমাদের লঞ্চ। আজ এটাতেই সারাদিনটা আমাদের কাটবে। যদিও আমরা ছিলাম 4 জন, তো আরও 3 জন অন্য হোটেল থেকে এসেছে, তারা এখন আমাদের সঙ্গে আজকে যাবে। 5 মিনিট ঘাটের ধারে দাঁড়ানোর পরেই নৌকা আমাদের যখন যথারীতি সময়ে দেখুন চলে এসেছে, এবং আমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকাতে উঠে পড়ব, কারণ বেশিক্ষণ লঞ্চ ঘাটে দাঁড়াতে দেবে না। তো নৌকা ঘাটে ফিরতেই আমরা তড়িঘড়ি উঠে পড়লাম নৌকার উপরে, এবং দেখতেই পাচ্ছেন সামনে লেখা রয়েছে তুফান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং আপনারা চাইলে ডাইরেক্ট এখানে এসেও নৌকা বুক করতে পারেন, মানে পুরো প্যাকেজ না নিয়ে শুধুমাত্র এই নৌকাও বুক করা যায়। সে ঢুকেই একটা দেখতে পাচ্ছেন এখানে বড় সোফা রয়েছে, দুদিকে জলের বোতল, আমাদের ড্রাইভার সাহেবের কেবিন, এই যে উনি এখান থেকে পরিচালনা করছেন, আমাদের ড্রাইভারের কেবিন রয়েছে, এবং এইদিকে খোলা স্পেস যেখানে ইচ্ছে আমরা বসতে পারি, এবং এখান থেকেই আমাদের মেন এটা শুরু হবে, এনজয় করতে পারি। সমস্ত কিছু এখানে রয়েছে। এদিকে আপনার যদি দেখাই, এই যে নিচের দিকে রয়েছে রান্নার ঘর থেকে শুরু করে টয়লেট পর্যন্ত। তো আমি পরে এগুলো দেখিয়ে দেবো, আপাতত এখানে বসে পড়ি, লঞ্চ ছাড়ছে। এখন আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি, এবং এই যে বসে গিয়েছি আমরা বোটে, দেখতেই পাচ্ছেন বোটে, এই যে বোটে বসে গিয়েছি, চারিদিকের পরিবেশ, বোটটা আমাদের আস্তে 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 ছেড়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন থেকে। ওখানে একটা টার্টেল পয়েন্ট আছে, একটা ক্রোকোডাইল পয়েন্ট আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। এই 3টে জিনিস কভার করার পরে এন্ট্রি পয়েন্ট কিন্তু আলাদা, এক্সিট পয়েন্ট আলাদা। আর আমাকে ফলো করবেন, কারণ ওখানটায় কাউন্টিং করে গেস্ট ঢোকাবে পারমিশন কাগজ দেখে। আর একটা যেটা কথা, কেউ 4 কাপ বলুন, প্লাস্টিক কোনো খাবার জিনিস কেন নিচে ফেলবেন না, জলে ফেলবেন না, দেখতে পেলে ফাইন হবে বা ওইটা আবার তুলতে হবে। যার জন্যই বলছি কেউ ফেলবেন না নিচে। ব্যাস এটুকু বলার ছিল। আমরা ওখানে যাই, বাদ বাকি সব ওখানে গেলেই বুঝে দেবো। ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে যাচ্ছে, এবং যেটা বলেছিলাম আমাদের খুব দুঃখ না, আজকে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এখানে লাইফ জ্যাকেট রয়েছে, দিবেন সাঁতার জানেন তো? দেখতে পাচ্ছেন আমরা এখন বসে গিয়েছি এখানে, পুরো সবাই মিলে এখানে এনজয় করছি। এই যে আমাদের এখানে রয়েছে, পিছনে দেখতে পাচ্ছি দিব্যেন্দু রয়েছে, এদিকে রয়েছে রাকেশ দা, ওদিকে ম্যানেজার, সবাই আমরা এনজয় করছি। যদিও আমাদের 4 জনের কথা ছিল আজকে থাকার এখানে, কিন্তু আমরা রয়েছি এখন টোটাল 7 জন, আরও 3টি গেস্ট অন্য হোটেল থেকে আমাদের উঠেছে। তো ফুল মস্তি, যদিও ফাঁকা ফাঁকা রয়েছে, খুব মজা হবে, একদম প্রাইভেট বোটের মতো আমরা আজকে ঘোরাফেরা করবো সারাদিন। এই যে খাওয়া দাওয়া করবো, এই যে সব টেবিল পাতায় রয়েছে, এখানে খাওয়া দাওয়া করবো এবং এনজয় করবো জাস্ট। এবং এখন যাবো ওয়াচ টাওয়ার সজনেখালি, সেখানে গিয়ে দেখি কিছু দেখতে পাই কিনা, কোনো অ্যানিম্যাল বা কোনো জীবজন্তু যদি দেখতে পাই, একটু এনজয় হবে, কোনো ব্যাপার নয়। আর সব থেকে বড় মেন বিষয় হচ্ছে
আজকের ট্রিপটা হবে খুবই এনজয়েবল, কারণ আজ সারাটা দিন আমাদের কাটবে এই নৌকার উপরে। তো এটা হচ্ছে তুফান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব বোট, এবং এনাদের প্যাকেজ বুক করে যারা আসবেন তারা এই বোটে করেই ঘুরতে পারবেন। এবং আমরাও যথারীতি প্যাকেজ বুক করেই এসেছিলাম, এবং আমাদের প্যাকেজ পড়েছিল 3,500 টাকা পার হেড। আমরা 4 জন যথারীতি প্যাকেজ বুক করেছিলাম, এবং এই প্যাকেজগুলো হয় সম্ভবত ছুটির দিনে, শনিবার রবিবার করে প্যাকেজগুলো হয়। তো আপনারা যারা নর্মালি ঘুরতে আসবেন, মানে কোনো প্যাকেজ নিতে চান না, আপনারা নিজেরা এসে পাখিরালয়ে রুম নিতে পারবেন, যেখানে 300 থেকে 500-700 টাকার মধ্যে আপনারা ঘর পেয়ে যাবেন। এবং এই বোটটাও আপনারা দিন হিসাবেও ভাড়া নিতে পারবেন। যেমন দিন হিসাবে ভাড়া নিলে আপনাদের খরচ পড়বে মোটামুটি ধরুন ওই 700 থেকে 1000 টাকা। এটা সিজনালি ভ্যারি করে। এবং যেটা মানা করছে এই যে লাল জায়গাটা পা দেওয়ার জন্য, কারণ এটা নৌকার একদম সামনের দিকে, এই জন্য এখানে পুজো টুজো করা হয়। এই জন্য ওনারা বলছে যে লাল জায়গাটাই যেন পাটা না দেওয়া হয়, কারণ ওই জায়গাটা একদম সামনে, এবং ওই যে পুজো টুজো করা হয়। এবং দেখতে দেখতেই আমরা চলে এসেছি সুন্দরবনের সজনেখালি জঙ্গল। এই যে সামনে দেখতেই পাচ্ছেন এটা সজনেখালি জঙ্গল। এখানেও লেখা রয়েছে এমবি তুফান, এটা তুফানেরই সমস্ত কিছু অপারেটর সিস্টেমটা। আর এই যে এটা হচ্ছে আমাদের সায়ন ভাই, যেটা বলেছিলাম যে ট্যুর এজেন্সি থেকে, তুফান ট্যুর এজেন্সি থেকে, উনিই আমাদের দেখভাল করছে। আর সামনে এই যে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার কেবিন, উনি এখান থেকে এটা চালনা করছেন। এবং এই যে দূরেই আমাদের সজনেখালি জঙ্গল চলে এসেছে, সজনেখালি তো সজনেখালি ফরেস্ট অফিসে এসেছে, এখান থেকে আমরা জঙ্গল সাফারিটা করব। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর ওই দিকটাতে ওখান থেকে আমাদের বেরোতে হবে, এই তো ওখান দিয়ে আমাদের বেরোতে হবে, এখান দিয়ে এন্ট্রি করব ওদিক দিয়ে, আর ওই ঘাটটা দিয়ে এক্সিট করব। তার মানে তোমরা এখান থেকে আমরা ঢুকবো, এখান থেকে নামিয়ে দেওয়ার পর নৌকা নিয়ে ওখানে চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো যাবে আমাদের সঙ্গে জঙ্গলে? হ্যাঁ, জঙ্গল আমাদের সঙ্গে যাবে সায়ন ভাই, আর নৌকা ওখানে চলে যাবে। তো আপাতত নামার পালা, তো চলুন নেমে দেখাই। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো এখানে প্রবেশ করব। সামনে লেখা আছে এখানে সেভ সুন্দরবন। সুন্দরবন এখন বিপন্ন, সেই জন্যই লেখা রয়েছে সেভ সুন্দরবন। এবং এখানকার জীব বৈচিত্র্য থেকে শুরু করে যে গাছপালা বৈচিত্র্য সমস্তটা এখানে আজকে দেখতে পাবেন। এই যে ম্যানগ্রোভ অরণ্য। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকে পড়লাম আপাতত। এখন জঙ্গলের মধ্যে কি রয়েছে এটাই হচ্ছে মেন দেখার বিষয়। এবার আসি সজনেখালির বিষয়ে। এইখানে টিকিট থেকে ট্যুর গাইড আপনাকে নিতেই হবে। তো টিকিট নিতে গেলে আপনাকে নিজেকে গিয়ে টিকিট করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোট থেকে আপনারা আসবেন সে নিজের দায়িত্বে এখান থেকে টিকিট করিয়ে নেবে, এবং সঙ্গে একজন গাইডও বুক করে নেবে, যেগুলো সমস্তই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এবং আমরা এখানে কি দেখব? আমরা এখানে দেখতে পাবো কচ্ছপ, যেগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে, মানে বিলুপ্ত প্রায় কচ্ছপ, যেগুলো কোনো জায়গায় প্রায় দেখাই যায় না, সেই সমস্ত প্রজাতির কিছু কচ্ছপ এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়া রয়েছে কুমির এবং কিছু গাছ, আর তাছাড়া ওই দিকে রয়েছে মিষ্টি জলের কিছু হ্রদ। ওখানে কিছু একটা আছে বলে হয়তো সকলে হুমড়ি খেয়ে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে হয়তো কিছুই নেই। কিছু রয়েছে এখানে, সবাই ভেবেছিল কিছু ছিল, কিন্তু এখানে আপাতত কিছুই নেই। তো আমরা এখন এখানে কি দেখতে পাবো? এখানে কচ্ছপ দেখতে পাবো। কচ্ছপ দেখার জন্য আমরা এই দিকটায় চলে এসেছি, এবং এই ঘাটেই কচ্ছপ দেখা যায়। ওই যে দূরে মুখ ভাসতে দেখা যাচ্ছে 2-1টা কচ্ছপের, কারণ মানুষ দেখলে ওরা অনেকটা দূরে দূরে চলে যায়, ডুব মারছে। তো মানুষের আনাগোনা পেলে ওরা পালাতে শুরু করে, সেটা এখন হয়তো দেখতে পাবো না। এখানে দূরে রয়েছে 2-1টা কচ্ছপ। কোথায়? হ্যাঁ, ওইদিকে উপরে রয়েছে বাদর এবং নিচে রয়েছে কচ্ছপ। জলে কচ্ছপ, ডাঙায় বাদর। কুমির না, ওটা কচ্ছপ ভাই, কচ্ছপ। হ্যাঁ, কুমির এখানে নেই। কুমির থাকলে কচ্ছপগুলোকে সবগুলোকে হজম করে নিত, এই জন্য কুমির কচ্ছপ এক জায়গায় নেই। আমাদের সকলের মনেই প্রশ্ন হয়েছিল যে এই জায়গাটা আসলে কেন করা রয়েছে, যেখানে কোনো প্রাণী বা পশু নেই। তো আমাদের ট্যুর যে গাইড ছিল উনি বলে দিল যে যখন কচ্ছপগুলোর ডিম পাড়ার সময় হয় বা বাচ্চা দেওয়ার সময় হয়, প্রজননের সময় হয়, তখন মা কচ্ছপগুলোকে এখানে তুলে আনা হয়, এবং এইখানে প্রজননটা করিয়ে তারপর এই পুকুরে সেই কচ্ছপগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়। তো গাইডের সঙ্গে আমাদের জার্নি শুরু হলো। গাইড চলে আগে আগে এবং আমরা চলেছি ঠিক তার পিছনে পিছনে। এখন গাইড আমাদের যেভাবে নিয়ে যাবে আমরা সেইভাবেই সব কিছু দেখব। তো আমাদের প্রথম ঢুকেই এখানে বাদরের লাফালাফি দেখতে পাবেন আপনারা। গাছটায় রয়েছে বাদর,
এবং এই দিকে রয়েছে কোনো জল, এবং জলে কি রয়েছে দেখা যাক। এখানে রয়েছে কচ্ছপ। ওয়াও, বাহ, এই যে জলে দিতে হবেন কচ্ছপ। তো কচ্ছপগুলোকে এখানে এত সুন্দরভাবে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা রয়েছে, তো যাদের সঙ্গে আমি না খেলে পারলাম না। এবং দেখুন, এত কাছ থেকে আপনারা কি কখনো কচ্ছপ দেখেছেন? আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এগুলো হচ্ছে গোলপাতার জঙ্গল। এই যে গোলপাতা, আগেকার দিনে যে মানুষজন ছাউনিগুলো বানাতো, সেটা এই গোলপাতার দিয়েই ছাউনিগুলো বানাতো। এবং ওই যে গোল ফল, ওগুলো খেতে হয় তো, ওগুলো কাটলে ভিতরে শ্বাস থাকে, তাই না? না না, গোল ফল, ওই যে গোল ফলের ভিতরে শ্বাস থাকে। খাই, আমি দেখেছি এটা, ওটা গোল ফল, ওটা খাই। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানেই রয়েছে কুমির এবং ক্রোকোডাইল প্রজেক্ট, যেখানে মেনলি এখানে বহুত কপাল করলে এই বাঘ, ডাঙায় বাঘ এবং জলে কুমির দেখা যায়, তাই তো? তো কপাল ভালো করে আজকে কুমিরটা দেখতে পেয়েছি, নাহলে জলে নেমে যাই সম্ভবত। তো চলুন এখন আমরা যাবো ওয়াচ টাওয়ার। কপাল খুব ভালো যে আমরা কুমির দেখতে পেয়েছি আজকে। সেহেতু ওদের বডি টেম্পারেচার চেক করার জন্য অনেক সময় রোদ্রে উপরে উঠে আসে। যদি নদীতে ভাটা থাকে শীতকালে দেখার সবটা বেশি থাকে। আর এদিকে আপনার গোলপাতা, যে নারকেল গাছের মতো পাতা যেগুলো দিচ্ছেন না, এগুলো কি গোলপাতা বলা হয়েছে। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, এবং ওয়াচ টাওয়ারের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবং তারপরে আরও উঠতে হবে। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটাকে দেখালে তবেই আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে। চলুন ওয়াচ টাওয়ারে আগে উঠি। ওয়াও, ওই যে দেখতেই পাচ্ছেন সামনে আমাদের কত সুন্দর সিনারি ওপরে ওয়াচ টাওয়ার থেকে। এবং ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে মিষ্টি জলের একটা পুকুর করে রাখা রয়েছে, এই যে দূরে মিষ্টি জলের পুকুর, এবং গাছের চূড়োগুলো দেখা যাচ্ছে। আরও উপরে যদি উঠতে পারতাম তাহলে তো ভালো লাগতো। এবং কুয়াশা ঘেরা থাকায় অতটা দৃশ্যমান হচ্ছে না এখান থেকে। ওয়াচ টাওয়ারটা থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে জঙ্গলগুলোকে। এবং দূরে দেখুন ওই যে নদীর পাড়গুলো আরও সুন্দর লাগবে, কিন্তু এখন আপাতত কুয়াশা থাকায় একটুখানা দৃশ্যমান কম হচ্ছে আগের থেকে। আর এটা রয়েছে সুন্দরী গাছ, এবং ওই যে ওখানে রয়েছে ম্যাপ। আচ্ছা, ফুলগুলো একটা রেড ক্র্যাব, মানে নদীর সাইডে একটা রেড ক্র্যাব দেখা যায়। হ্যাঁ, লাল কাঁকড়া, ক্র্যাবের মতো লাল কাঁকড়া, যেটা ওইটার মতো পুরো দেখতে হয়। আচ্ছা, এই ফুলগুলো, যার জন্য এই গাছটার নাম দেওয়া হয়েছে ক্র্যাব। কাঁকড়া গাছ। বাহ, আমরা বর্তমানে আছি সজনেখালিতে। এরপর সজনেখালি আর দোবাকি দেখবো আমরা। তারপর আমাদের আপনাদের যে প্রোগ্রাম আছে। এদিকে যে ইন্ডিয়ান পার্ক সুন্দরবন হচ্ছে 4262 বর্গ কিলোমিটার এরিয়া আছে। একে দুটো জনে ভাগ করা হয়েছে, বন আর বন্যপ্রাণী রক্ষার জন্য। একটা আছে সাব ডিভিশন পার্ক 1679 বর্গ কিলোমিটার, আর এটা আছে টাইগার রিজার্ভ পার্ক আপনার 2585 বর্গ কিলোমিটার। এগুলো শাসন বলা হয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে গোসা উঠেছে। এখানে একটা, ওই দেখেন সিঁড়ির এই পাশে একটা, সিঁড়ির ওই পাশে একটা, দেখেন আর্টিফিশিয়ালের মতো রাখা রয়েছে। ওই দেখেন আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল। জল থেকে উঠে ওরা রোদ পোহাতে উপরে উঠেছে। এই যে এখানে রয়েছে একটা, এখানে রয়েছে, এগুলো হলো গৈসাপ। তো দেখতে দেখতে আমরা এক্সিস্ট পয়েন্টে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিস্ট পয়েন্ট। তো বোট আমাদের চলে এসেছে, এবং আমরা এখন এক্সিট করে যাচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছেন আমরা এক্সিস্ট পয়েন্ট থেকে, সজনেখালি এক্সিট পয়েন্ট থেকে আমরা এক্সিট করবো। সামনেই রয়েছে, চলে এসেছে আমাদের বোট, কারণ আমাদের বোট চলে এসেছে। আমরা এখন বোটে উঠবো এবং তারপরে কথা হচ্ছে। চলুন। এখানে আপনার 101 দুখানা বদ্বীপ আছে, তার মধ্যে 48টা বদ্বীপ আছে ফরেস্ট এরিয়া, 54টা বদ্বীপ আছে লোকালিটি। লাস্ট 54টা বদ্বীপ এদিকে আছে আমার গ্রাম দয়াপুর, সাতজনিয়া বদ্বীপ আছে। আপনার যেটা ছিলেন ওটা হলো গোসবা বদ্বীপ, পাখিরালা গ্রাম আছে। এইরকম লাস্ট এগুলো গ্রাম আছে। আর 48টা বদ্বীপ ওখান থেকে শুরু। এই 4262 বর্গ কিলোমিটার এরিয়া যে আমি ফরেস্ট এরিয়া বললাম, এখান থেকে শুরু। কেবলমাত্র বাঘের এরিয়া, ওর মধ্যে কোথাও কোনো গ্রাম নেই। কেবল ফরেস্ট ডিপার্টমেন্টে যারা ডিউটি করছে তারা আছে, আর আমাদের মতো টুরিস্ট যারা পারমিশন করে যাচ্ছে তারা, আর যারা মাছ কাঁকড়া পারমিশন করে যাচ্ছে তারা আছে। বাকি কিন্তু কেউ নেই, সবটাই বাঘের এরিয়া আছে। অল ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে। তো আপনারা যে এসছেন, এখন জোয়ার চলছে, যে আমি বলছিলাম যে জোয়ার ভাটা সগলটা ধরে জল উঠছে, এখন কিন্তু জল ওঠা শুরু হয়ে গেছে। এই যে কার্গো শিপ যেটা দেখছেন, ও কলকাতা থেকে আসছে, বাংলাদেশে যাচ্ছে। ওরা নিয়ে যাচ্ছে, ছাই নিয়ে যাচ্ছে, পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে না কলকাতাতে, যে আমাদের
ইলেকট্রিসিটি যে কারেন্ট উৎপন্ন। তো এই যে সায়ন ভাই আমাদের এখন সকালকার ব্রেকফাস্ট বেড়ে দিচ্ছে, লুচি একটা কি তরকারি আছে ভাই? আলুর তরকারি। লুচি আর আলুর তরকারি। এখন এটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে, লুচি এবং আলুর তরকারি এখন সমূলে মুখে সুন্দরবন বা বাঁধাবন বলা হয়। ওয়ার্ল্ড ফেমাস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই গাছগুলো তিনটে বৈশিষ্ট্য, যেমন শ্বাসমূলের কথা বললাম, আর শেষগুলো আপনাকে বলেছি, আমি দেখিয়ে দিচ্ছি একটু বাদে। আর একটা বৈশিষ্ট্য হলো এই যে গাছগাছালি যে জঙ্গল আপনারা দেখছেন, এই জঙ্গল কিন্তু আপনার আমার সৃষ্টি নয়, ন্যাচারাল ফরেস্ট, ম্যানমেড নয়। যেমন এরিয়া আছে তেমনি রেকর্ড আছে। লাস্ট আমরা এখন প্রবেশ করছি হচ্ছে সুন্দরবনের মেন এলাকায়, যেখান থেকে সমস্ত বন্যপ্রাণী দেখা যাবে। একটা বাঘে দুটো বাচ্চা নিয়ে। এটা ফিরখালি 2 দানা বাদিফ, এটা ফিরখালি 2 আর এটা ফিরখালি 1 বললো। আর এটা হলো সজনেখালি খাল, সুদান্নখালি খাল। আচ্ছা, সুদান্নখালি খাল। এটা ফিরখালি 2 আর এটা হচ্ছে ফিরখালি 1, এই তো? এগুলো হচ্ছে গর্জন গাছ, এখানে ঠেসমূলগুলো রয়েছে সব গাছে। সুদান্নখালি প্রবেশ করলাম এবং প্রবেশের মুখেই এখানে একটা স্টিমার রয়েছে আটকে এবং অনেক ধুলো ময়লা, একদম তার অবস্থা শেষ। এবং এখানে এন্ট্রি করা হচ্ছে। এই যে আমাদের যে গাইডম্যান আছেন উনি এখানে এন্ট্রি করছেন। এন্ট্রির পর আমাদের এখান থেকে পারমিশন দেওয়া হলো। জঙ্গলে যারা মাছ আচ্ছা। কাঁকড়া মধু সংগ্রহ করতে যাচ্ছে সবাই মন্দির পুজো দিয়ে যায়, এবং জীবন জীবিকার সাথে যারা পরিচিত এখানে বনবিবির মন্দির রয়েছে। যারা এখান থেকে মধু কিংবা হচ্ছে মাছ কাঁকড়া ধরার জন্য যায়, তারা এখানে বনবিবির পুজো করে তবেই এখান থেকে রওনা দেয়। দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছগুলো যেগুলো রয়েছে তাদের নামাঙ্কিত করা রয়েছে, কৃপা, মঠগড়ান। এখানে অ্যাকচুয়ালি বোটানিক্যাল টি গার্ডেন না, অ্যাকচুয়াল বোটানিক্যাল গার্ডেন যেটা বলে, মানে বোটানিক্যাল গার্ডেন মানে যেখানে সমস্ত ধরনের আপনাদের থাকে, ওই গাছগাছালা দেখা যায় যেখানে বিভিন্ন ধরনের, এবং সেখানে প্রিজার্ভ করে রাখা হয়। এখানে সেই ধরনের প্রিজার্ভ করে রাখার মতোই বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখানে দেখুন পশুর রয়েছে, কাঁকড়া গাছ রয়েছে। কাঁকড়া গাছ হচ্ছে ওই যে ওটা এর আগে বললো, এই যে লাল কাঁকড়া মতো ফুল হয়, সেই জন্য এখানে কাঁকড়া রয়েছে। তাছাড়া সুন্দরী গাছ রয়েছে। সুন্দরী নামে সুন্দর হলেও গাছটা কিন্তু সত্যিই সুন্দর, অতটা খারাপ সুন্দরও বলবো না, কারণ হচ্ছে পাতাগুলো দেখুন তেজপত্রের মতো সুন্দর। মানে সুন্দর গাছ চেনার একটাই উপায়, এর পাতাগুলো হচ্ছে তেজপাতার মতো, দেখে বুঝতে পারছেন এরা তেজপাতার মতো পাতা সুন্দরী গাছের। আরও একখান ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারটার উপরে আরেকবার উঠবো, উঠে এখান থেকে একবার ভিউটা দেখার চেষ্টা করবো কীরকম লাগে। তো এই যে সুধান্যখালী ওয়াচ টাওয়ার থেকে একবার বনভূমির দৃশ্যগুলি দেখুন। আমরা সুধান্যখালী ওয়াচ টাওয়ার দেখে ওখান থেকে বেরিয়ে পড়ি ছোট্ট একটা ক্যানেল ধরে, এবং ক্যানেল দিয়ে যেতে যেতেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন হেতাল গাছের জঙ্গল, এবং এখানেই নাকি সবথেকে বেশি বাঘের আনাগোনা দেখা যায়, কারণ এই গাছের পাতার গায়ের রং এবং বাঘের গায়ের রং একই, সেই জন্য বাঘ এই জায়গায় থাকতে একদম বেশি পছন্দ করে। হাতের কাছে বাইনোকুলার পেতে দেখুন অবস্থা, চোখ লাগিয়ে একদম সামনে দূরের দিকে দেখার মজাটা আলাদা। আপনারা একটু চোখ রাখতে পারেন বাইনোকুলারে। আমরা এসে পড়েছি বিদ্যাধর নদীতে, এবং দেখুন কতটা সুবিশাল, এবং এটা পঞ্চনদীর একটা মিলনস্থল। এখানে 5টা নদী একসঙ্গে মিলনস্থল হয়েছে বলে এই জায়গাটা দেখুন কতটা আপনার বড়, কতটা বড়। এইদিকে কলকাতা রয়েছে এবং সেই দিক থেকে অনেক কার্গো শিপও আসছে, এবং নদীটা দেখুন প্রায় সুবিশাল নদী, এবং দেখে মনে হবে যেন এটা একটা কোনো বড় সমুদ্রের মতো। এবং দেখতেই পাচ্ছেন এই দিকটা রয়েছে সম্পূর্ণ এইরকম এত বড় নদী, এবং আমাদের প্রায় নিয়ে যাচ্ছে এই দিক দিয়ে বোটটা। এবং দেখুন এই দিকের অবস্থাটা দেখুন, এইদিকে গাছগুলো দেখুন, এই দিকের গাছগুলো কিন্তু অন্য ধরনের।
সুন্দরবনের এই দিকের গাছগুলো বেশ ঘন এবং ছোট ছোট গাছ, ওই দিককার মতো নয়। তো আমরা এখন নামলাম ডোবাকিতে, এবং ডোবাকিতে নেমেই দেখুন কত রয়েছে, কত পরিমাণে কাঁকড়া রয়েছে এখানে। এবং এখন ডোবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করব। এই যেটা ডোবাকি ক্যাম্প, নেমেই আমরা এখন বনের মধ্যে প্রবেশ করলাম। দুই দিকে বন এবং আমরা উপর দিয়ে যাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন দুই দিকে বনভূমি এবং আমরা উপর দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, একদম ফ্লাইওভারের মতো যাচ্ছি আমরা। দেখা গিয়েছে হরিণ, তো কই কোথায়? আচ্ছা, একটাই হরিণ দেখা গিয়েছে ওখানে দূরে। ডোবাকির এই বনে আসলে হরিণ দেখাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ এইখানে মাঝে মধ্যেই নাকি হরিণের দেখা পাওয়া যায়। 500 থেকে 700 মিটার প্রায় লম্বা হবে এখানে ক্যানোপি যেটা রয়েছে। এই কোলে রয়েছে প্রচুর এবং এই কোলে রয়েছে প্রচুর, এবং বললাম না প্রত্যেক জায়গায় বাঘ থাকে, হরিণ থেকে, তারা খাঁচার মধ্যে থাকে। এখানে তারা খোলা আকাশ জমিতে ঘুরে বেড়াচ্ছে, আমরা রয়েছি অ্যাকচুয়াল হচ্ছে খাঁচার মধ্যে। খাঁচার মধ্যে থেকে আমাদের দেখতে হচ্ছে। তো চলে এসেছি এখানে, এখানে উঁচু ঢিবি মতো কিছু করা রয়েছে এবং এই দিক দিয়ে তো কিছু একটা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু নেই আপাতত, কারণ পুরো বনভূমির মধ্যে আমরা রয়েছি এবং ক্যানোপির অনেকটাই চলে এসেছি। জানি না আর কতটা ক্যানোপি রয়েছে। দেখুন নিচের দিকে শৌচালয় আছে, মাঝখানে মোটা আছে, উপরে সরু আছে। ও ওইভাবে নেমে যাবে, গিয়ে ওখানে এই নরম মাটি যেহেতু জোয়ার ভাটা খেলছে মাটিতে গেঁথে যাবে, গিয়ে ওখানে চারা গাছটা মানে যে মানে যে ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, লম্বা লম্বা ফল, এই যে এখান থেকে লম্বা লম্বা ফল আছে ছুঁচের মতো, এই যে এইগুলো অঙ্কুর হয়ে গেছে অ্যাকচুয়াল, ওগুলো নিচে পড়েই গাছের জন্ম হবে। এটা কি গাছ বললেন? মড গরান, এগুলো মড গরান। মড গরান, এগুলো অটোমেটিক যে নিচে জন্ম নিয়েছে অনেকগুলো অ্যাকচুয়াল, মানে এইভাবে, এই জন্য ঘনত্বটা বেশি হয়ে যায়, এক জায়গাতে অনেকগুলো গোচ্ছা হয়ে পড়েছে। তো ডোবাকির ওয়াচ টাওয়ার থেকে বনভূমিটাকে কীরকম লাগে একবার নিজের চোখেই দেখে নিন। আর এই বনভূমি দেখতে দেখতেই আমরা বোটে ফিরব এবং আমাদের আজকের মতো গন্তব্যস্থল এখানেই শেষ, কারণ এরপরেই আমাদের বোট ফিরে যাবে আমাদের পাখিরালয়ের দিকে। তো চলুন বোটে যাওয়া যাক। যে বেডগুলো রয়েছে সেখানের দৃশ্য, এই যেখানে রয়েছে বেড, যদি কেউ রাত্রিবেলা এই বেডে থাকতে চান তো তার ব্যবস্থাও রয়েছে, এবং তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে রয়েছে সমস্ত রকম ব্যবস্থাপনা। এই যে বোটে রয়েছে থাকার জায়গা, আপনারা চাইলে এই বোটে থাকতেও পারবেন, ঠিক পাচ্ছেন, সমস্ত থাকার জায়গা রয়েছে। এখানে বেসিন রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, ওখানে প্রত্যেকটা বেডের সঙ্গে একটা করে ডবল চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে ডবল বেড। এবং আমরা যাব আমাদের বোটের রান্নাঘরে, তো দেখি সেখানে কি কি রান্না হচ্ছে আমাদের জন্য। তো খুব সাবধানে এখানে ঢুকতে হবে। ও, তো এখানে আন্টি আমাদের জন্য রান্না বান্না করছেন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বোটের রান্নাঘর, এখানে সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এটা আমাদের জন্য মনে হয় মাছ ভাজা চলছে, পকোড়া, এখানে রয়েছে মাছ ভাজা, কড়াইতে রান্না হচ্ছে, ওখানে রয়েছে ইঞ্জিন, আর খুব গরম, এখানে সব রান্না বাড়া চলছে, পকোড়া ভাজা হয়েছে, সমস্ত কিছু চলছে এখানে। যে এখানে এই ভিতরে রয়েছে অনেক গরম, এটা সায়ন ভাই আমাদের নিয়ে আসলো কামরার ভিতরে। এখানে যে আন্টি রান্না করছে বলছে খুবই গরম এখানে, এখানে রান্না করা কত যে কষ্টের, যে করে সেই জানে। ওরে ভাই চরম গরম, চরম। এখন দাদা ঠান্ডা, গরমকালে তো থাকতেই পারবে না, গরমকালে আরও গরম হয়তো, কিন্তু অনেক গরম। মানে আমি কয়েক মিনিটের জন্য রয়েছি, তার উপরে শব্দ, ওই যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের শব্দ, উপরে অনেক শান্তিতে রয়েছি, এখান থেকে তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচি। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানে আপাতত আমাদের চলে এসেছে সবজি, ভাজা, ডাল এবং ভেটকি ভোলা ও রুই মাছ সহযোগিতারে। তো চলুন আর দেরি কিসের, খেয়ে নিন আজকের লাঞ্চ। খাওয়া দাওয়া শেষ, মানে লাঞ্চ শেষ, এখনও তো খাওয়া দাওয়া চলছে এই বোটে অনবরত। তো মোটামুটি যে ডেস্টিনেশন ছিল আমাদের শেষ, পঞ্চসঙ্গমস্থল আবার আমরা ক্রস করে আসলাম। এবার আমরা গোমর নদীর দিকে অগ্রসর হচ্ছি সামনে, এবং গোমর নদী হয়ে আমরা বাঁ দিকে লোকালয় এবং ডান দিকে ফরেস্ট হয়ে আমরা প্রবেশ করব আমাদের পাখিরালয়, আমাদের হোটেলের দিকে। এবং আজকের মতো বোট জার্নি এখানে আমাদের সমাপ্ত হবে। তো চলুন যাওয়া যাক। আর পথে যেতে যেতে যদি
কোনো ভালো কিছু ছোঁয়া পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড আফটারনুন টু ওয়াল। এখন দেখতেই পাচ্ছেন নৌকার কোন পজিশনে আমি রয়েছি, একদম যেটাকে বলে নোজ অ্যান্ড টোজ, একদম সামনের দিকে রয়েছি, নাকের ডগায় নৌকার। এবং এখানে বসেই আমি ব্লগটা স্টার্টিং করছি, কারণ হচ্ছে এই যে দেখুন ভাটা, যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল, জলটা অনেক উপরে উঠেছিল, এখন ভাটার জন্য জলটা অনেকটাই নিচে নেমে গিয়েছে। এবং তার সঙ্গে ওয়েদার, রোদ নেই, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে এবং ওয়েদার। এবং এই সাইডটা দেখুন জলটা অনেকটাই আছে, এবং এই সাইডটাই সমস্তটাই সুন্দরবন। এবং জলগুলো নেমে গেলে ঠেসমূল শ্বাসমূল যেগুলো আছে সেগুলো একদম উন্মুক্ত হয়ে গিয়েছে। এবং বেশ কিছু পাখি, অনেক ধরনের বাদর, যেগুলো এর উপর দিয়ে বিচরণ করে বেড়াচ্ছে এখন সন্ধ্যেবেলায়, সেটা দেখার মজাটাই আলাদা। এবং যদি এই দিকটাই ঘুরাই দেখুন, এই যে দুই দিকে দুই বাদর, দুই বাদর নয় সরি, তো এই এটা হচ্ছে রাকেশদা এবং দিব্যেন্দুদা, পরিচিত আছে আপনাদের সঙ্গে। তো তাদের এইদিকে সূর্য অস্ত যাচ্ছে এবং তারাও সমুদ্রের বা সমুদ্র নয় নদীর যে মজা সেটা তারা উপভোগ করছে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং দেখুন ডে টুতে আমাদের ডিনার চলে এসেছে। এখানে রয়েছে পনিরের তরকারি, তো সুন্দর হয়েছে। চানা পনির নয়, এটা হচ্ছে চিলি পনির। আর এটা হয়েছে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি, সঙ্গে রয়েছে ফ্রায়েড রাইস এবং ইস্টার্ন এভরিওয়ানকে দিয়েছে। তো আজ হচ্ছে ডে 3 মর্নিংয়ে, এবং আমাদের আজকে চেক আউট করার সময় হয়ে গিয়েছে। আমরা বলে দিলাম যে আমরা খুব তাড়াতাড়ি চেক আউট করবো, কারণ আমাদের যে বাকি দুটো স্পট আছে সম্ভব হলে দেখবো, নাহলে দেখবো না, অতটাই নেই। কারণ আমরা আরেকটা জায়গায় যাবো, বকখালি যাবো এখান থেকে, তো ট্রেন ধরার একটা ব্যাপার আছে এবং ওখানে পৌঁছাতে হবে। সেই জন্য আমরা ব্রেকফাস্টের বদলে একদম সকাল সকাল বলেছি ভাতটা রান্না করে দিতে। তো সেই মতো আমাদের ভাত টেবিলে চলে এসেছে। এখন আমরা দেখি কিচেনে গিয়ে কী খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। তো শেষ দিনের আমাদের লাঞ্চ চলে এসেছে বেগুন ভাজা, একটা মিক্স ভেজ বড়ি দিয়ে, এখানে আছে লাল ভোলা মাছ, ডাল, লেবু, স্যালাড, এই তো। তো চলুন শুরু করি। আর আমাকে দেখাবে না সেই স্বাদ, সেই স্বাদ। চেক আউট করে নিলাম এখন আমরা হোটেল থেকে, এবং এখন আমরা চলেছি, এই যে হোটেল থেকে দেখতে পাচ্ছেন চেক আউট করে নিলাম। এখন আমরা বেকন বাংলোটা দেখব এবং তারপর চলে যাব গদখালি, ফিরে যাব। আমাদের গাড়ি চলে এসেছে স্ট্যান্ডে, হোটেল থেকেই আমাদের গাড়ি, যেহেতু ক্যানিং টু ক্যানিং আমাদের প্যাকেজ ছিল, তো সেহেতু ক্যানিং পর্যন্ত আমাদের ছাড়বে, ওটা নিয়ে কোনো চিন্তা বা কোনো আমাদের ভাবনার কিছু নেই। চলুন যাওয়া যাক বেকন বাংলো হয়ে। তো আমরা এখন প্রবেশ করলাম বেকন বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ সাহেবের সঙ্গে বেকন স্যারের যে এক জায়গায় মূর্তি রয়েছে এই যে এখানে, এবং একটা বাংলো রয়েছে আর রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে। এখানে লেখা রয়েছে, গোসাবাতে সমবায় শক্তির বহির্প্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ বিষয়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলেন, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। এখানে একটা পার্ক করা রয়েছে বাইরের দিকে, দেখতেই পাচ্ছেন বাইরের দিকে একটা পার্ক রয়েছে, ওখানে একটা স্ট্যাচু রয়েছে গৌতম বুদ্ধের, এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে। বেকন বাংলো, এখানে সার্বিক গ্রাম উন্নয়ন, 1932 সাল ডিসেম্বরে এই বাংলায় অবস্থান করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখানেই ছিলেন। দেখতেই পাচ্ছেন বাংলোটা কত সুন্দর, অসম্ভব সুন্দর, কাঠের একটা বাংলো, অসম্ভব দেখতে। উপরে টিনের যে ছাপড়া করা রয়েছে, খুব সুন্দর সত্যিগুলোই। তো এই যে এখন আমরা গোসাবা থেকে ঘাটে উঠছি, যে ঘাট দেখতেই পাচ্ছেন যে সামনে ঘাট রয়েছে, এবং আমরা গোসাবা থেকে এই যে পিছনে দেখতেই পাচ্ছেন আমার গোসাবা লেখা রয়েছে, এবং গোসাবা থেকে আমরা এখন যাব গদখালির দিকে। এবং এই যে আমাদের বোট সামনে চলে এসেছে, এখন আমরা বোটে করে সামনের দিকে চলে যাব। তো চলুন, এবং এখান থেকেই আমাদের সুন্দরবন ট্রিপটা শেষ করছি এবং খতম, টাটা বাই বাই সুন্দরবন ট্রিপ আমাদের। তো সামনে রয়েছে এই যে আমাদের শাহিন ভাইকে বিদায়। শাহিন যাবে না কি আর? শান্তা যাবে না? তো ঠিক আছে, চলো টাটা বাই বাই, থাকো। ওয়েলকাম বন্ধুরা। তো
দেখতেই পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি নামখানা স্টেশনে। নামখানা কেন, আগেই বলেছিলাম যে বকখালি ট্যুরটা কমপ্লিট করার পর আমরা নতুন একটা ট্যুরের সন্ধানে বেরিয়ে পড়বো। সুন্দরবনের পর আমরা বকখালির সন্ধানে এসেছি এবং নামখানা স্টেশনে এখন রয়েছি নামখানা স্টেশনে। এবং দেখতেই পাচ্ছেন ট্রেন আমাদের এসে দাঁড়িয়েছে। তো কখন আমরা ট্রেনে উঠলাম সেই ভিডিওটা করতে পারিনি, কারণ ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, লোকাল ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে ক্যানিং থেকে আমরা চলে আসি এবং সোনারপুর জংশন। আপনারা ক্যানিং থেকে যারা আসবেন, আবার যদি এই ট্যুরটাও করতে চান তো একসঙ্গে আপনারা আসতে পারেন ক্যানিং থেকে সোনারপুর জংশনে আসার পর আপনারা ওখান থেকে গাড়ি ধরবেন নামখানা লোকাল। তার লিস্ট আমি দিয়ে দেবো কখন কখন ট্রেন থাকে। তো আমরা প্রথম লক্ষ্মীকান্তপুর এবং তারপরে 1:20 নামখানা লোকাল ধরে এই নামখানায় এসে পৌঁছেছি। ঠিক আছে, নামখানা এসে পৌঁছেছি। এখান থেকে আমরা প্ল্যাটফর্মের বাইরে যাব এবং ওখান থেকে ছোটো গাড়ি কিংবা বাস ধরে আমরা বকখালি পৌঁছাবো।